চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 4-6 কোটি টাকার ক্ষতি। বাগেরহাটের শরণখোলায় 20টি দোকান পুড়ে ছাই। নিত্যপণ্যের উচ্চমূল্যে পড়ছে বাজার, বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম। এখনো 200 টাকার উপরে কাঁচামরিচ, ক্রেতাদের ক্ষোভ। এবং বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চালের বাজারে। বেপরোয়া মিল মালিকরা, কার্যক্রম চলছে দাবি প্রশাসনের। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মোহাম্মদিয়া প্লাজা মার্কেটের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে দগ্ধ একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা বলছেন আগুনের ক্ষয়ক্ষতি পরিমাণ 6 কোটি টাকা। সহকর্মী AKM নাজিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে আগুন লাগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা মার্কেটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বাড়িয়ে গেছি, বলতেছে দোকানে আগুন লাগছে নিচে 2 তলায়। তখন আমি শুনছি আর কেউ 5 তলায় থাকে। আমি বলছি তুই 6 তলায় বের হয়েছে, তো বলছি আধা ঘন্টা কথা বলছি। বাথরুমে ঢুকে বসে আছে কি আমার। কজন লাশ নিয়ে আসছেন? আমি আনছি 2টা, আমরা কিন্তু 4 জন, আর 2 জন শরীর নিয়ে আহত। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের 6টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত 3:30টার পর যোগ দেয় আরও 2টি ইউনিট। 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। দগ্ধ হয় কয়েকজন। পুড়ে ছাই হয়ে যায় অনেকের স্বপ্ন। আমরা 1:40 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। প্রথম নন্দনকানন, তারপর চন্দনপুরা, আমার বাজার, আগ্রাবাদ থেকে মোট 8টা ইউনিট এখানে আগুন নির্মাণে অংশগ্রহণ করে এবং 5:30-এ আমরা আগুন নির্মাণ শেষ করি। এখানে 4 জন ভিকটিম উদ্ধার করি। সেখানে 3 জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। একজন মারা গেছে, তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি পুলিশের মাধ্যমে। জানা যায় রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা বলছেন আগুনে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 8-10 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ক্ষয়ক্ষতি তো হয়েছে বেশি না, ধরেন ওই আগুনের ধোঁয়ায় টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী দিনে অনেক বড় দুর্ঘটনা হয়ে যায়, এখানে মানুষ অনেক বেশি মারা যাবে। এখন সবাই সচেতন হয়ে রুটটা যেন ক্লিয়ার করে। ধারণা করা হচ্ছে মৃতরা মার্কেটের ওপর তলায় ঘুমিয়েছিলেন। ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, রিয়াজউদ্দিন বাজারে আগুনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, রিয়াজউদ্দিন বাজারে যে মোহাম্মদিয়া প্লাজা যে মার্কেটের দোতলায় আগুন লেগেছে, সে আগুনের ঘটনায় আমরা যতটুকু জেনেছি, আগুনে এই মার্কেটের 5টি দোকান আসলে পুড়ে ছাই হয়ে গেছে। কারণ এই দোকানগুলো মোবাইলের সরঞ্জাম এখানে বিক্রি হয় এবং এই সরঞ্জামগুলো পাইকারি বিক্রি করা হয়। এখানে গতকাল রাত 1:30টার দিকে মূলত এই মার্কেটের 2য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে অগ্নিকাণ্ড ঘটায় মুহূর্তে ব্রাদার্স টেলিকম থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানের আইপিএস থেকে আগুন লেগেছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। এই আগুনে এই মার্কেটের 5টি দোকানে পুড়ে গেছে। পাশাপাশি এই মার্কেটের উপরে অস্থায়ীভাবে বসবাস করেন দোকানের কর্মচারীরা। তাদের মধ্যে 4 জন নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন 5 জন। আমরা যেটি জেনেছি, একজন এখানে খুব মর্মান্তিক বিষয়, সে কর্মচারী থাকতো উপরে, কিন্তু সে কোনোভাবে বের হতে না পেরে তাদের যে ব্যাচেলর বাসার ওয়াশরুম ছিল, সে ওয়াশরুমেই সে আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সেখানে মৃত্যুবরণ করেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত তার মরদেহ ওয়াশরুম থেকে উদ্ধার করেছেন। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়। তবে এই এলাকাটা আসলে গেঞ্জি হওয়ার কারণে এখানে আগুন নেভাতে ব্যাকপদ হয় ফায়ার সার্ভিসের। কারণ 1:30টা থেকে ভোর 5টা পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরীতে যতগুলো ঝুঁকিপূর্ণ মার্কেট, শপিং মল, আবাসিক এলাকা, আবাসিক ভবন রয়েছে, এই রেজদিন বাজারে এই মার্কেটটি আসলে অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ রেজদিন বাজারে প্রায় ছোট বড় 2 শতাধিক মার্কেট রয়েছে। সেই মার্কেটের প্রায় 10,000 দোকান রয়েছে। কিন্তু এতগুলো দোকান মার্কেট থাকার পরেও এখানে অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা নেই। কারণ এখানে মার্কেটের
গলিগুলো খুব সরু, কারণ এখানে মার্কেটের ভিতরে ভিতরে যতগুলো দোকান রয়েছে সবগুলো তেমন সরু, কারণ এখানে একজনের পরে দ্বিতীয় জন প্রবেশ করা খুব কষ্টসাধ্য, কারণ দ্বিতীয়জন দাঁড়িয়ে থাকতে হয়। আর একটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার হওয়ার কারণে মূলত এখানে যারা কর্মচারী দোকান মালিক রয়েছেন তারা আসলে ছিল না, সেই জন্য আসলে নিহতের বা হতাহতের সংখ্যা কম হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন তাদের যে ক্ষয়ক্ষতি প্রায় 6 থেকে 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি, আজ দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্বজনদেরকে দেখতে এবং সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র গিয়েছিলেন বলে আমরা জেনেছি। এবং যে যারা নিহত হয়েছেন তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জেনেছি। তবে বলা যায় ঝুঁকিপূর্ণ মার্কেট আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এবং প্রশাসন আসলে একরকম উদাসীন, কারণ ব্যবসায়ীরা বলছেন তারা বারবার প্রশাসনকে বলার পরেও বা এখানকার দোকানদারদেরকে অগ্নির বিষয়ে বলার পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই ছিল রাজধানী বাজারের অগ্নি নির্বাপন নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা 5 রাস্তা মোড় এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত 20টি দোকান। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে আগুনের সূত্রপাত পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 1 ঘন্টার চেষ্টা ও মুষলধারে বৃষ্টি শুরু হলে নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি আগুনে অন্তত 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করেছে, তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন ঠিক সময়ে পৌঁছেছেন তারা। বাইকুল নামে যাই কি খালি ধোয়া উঠতেছে, ধোয়া আর আগুনে গলি উঠতেছে। আমরা বাড়ি থেকে দৌড়িয়ে এই যে অবস্থা আছে এই বছর বালতি লইয়ে গালাগুলো লই এই বছর দৌড়িয়ে ফায়ার সার্ভিসের এই যে গরমের কারণে রাস্তার ব্যবসায়ীরা নিঃস্ব। এই ব্যবসায়ীদের মধ্যে আমারও একটা গুদাম এবং একটি ঘরও পুরে শেষ। ফায়ার সার্ভিসের যে 40 মিনিটে তাদের কোনো তৎপরতা নাই। পুরো পাম্প সেট করছে, পাম্পে পানিতে কাদা, মেশিন ফেলাইছি, মেশিন কাদায় ফুটে গেছে, পাম্প হচ্ছে পানি দেরি হয়েছে, মেশিন ফেলছি, মেশিন কাদায় পুড়ে গেছে, পুড়ে খালি দেখা যাচ্ছে পানি কিন্তু কাদা। একটু সমস্যা হয়েছে, তখন সমস্যা হয়নি, আমরা এখন নিয়ন্ত্রণে পুরোপুরি। বাগেরহাট ও গাইবান্ধায় নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হওয়া জেলে মহিদুল শেখের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে বৃহস্পতিবার ভোরে মোংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের জায়গা এলাকায় নৌকাডুবে নিখোঁজ হন মহিদুল। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন, তবে তারা উদ্ধার কাজে ব্যর্থ হয়। শুক্রবার বেলা 11টার দিকে নদীতে ভেসে ওঠে মহিদুলের মরদেহ। এদিকে নিখোঁজের 2 দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন ও সোনামিয়া নামের 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে তারা নিখোঁজ হন। লাস্টটা তো জাহাজের ওই গলইতে ওই লাল পাইপটার কল ওই জায়গায় পাইছি, পাই আমরা কাগজ দিয়ে মনে করেন বোটে উঠানোর পরে এই প্রশাসনের লোক। গতকাল ভোর 4টায় জেলে মহিদুল শেখের লাশ নিখোঁজ হয়েছিল। এই জেলের লাশ আমরা আজকে সকাল 10টার সংবাদ পাই যে লাশ আমাদের মাদ্রাসা রোড, মোংলা থানাদের মাদ্রাসা রোডের বৈশাখের অঞ্চলে বেসে ওঠে এবং এই সংবাদে পাওয়ার সাথে আমি সঙ্গে পৌঁছে যাই এবং লাশ পাই এবং লাশের সুরক্ষা সম্পন্ন করে এখন লাশ আগের সদর হাসপাতালে মর্গে প্রেরণ করবো এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সকালবেলা মানুষের মুখে শুনে মুখ চরের লোক লাশ দুটো ভাসছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যের সংসার চালাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। এজন্য সংসারেও বাড়ছে অশান্তি। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অভাবকে দায়ী করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। সারা দেশে লাগামহীন নিত্যপণ্যের বাজার। ময়মনসিংহে বেড়েছে সবজি ও মাংসের দাম। সবজি কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। শুক্রবার নগরীর সানকিপাড়া বাজারে টমেটো 180 টাকা, বেগুন 120, শসা 100 এবং কাঁচামরিচ 240 টাকায় বেচাকেনা হচ্ছে। আর ব্রয়লার 170 এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। নিত্যপণ্য যে সবজি প্রতিদিনের বাজার দাম বাড়তেছে। যেমন শসা গত 5 দিন ছিল 50 টাকা, এখন শসার দাম হচ্ছে 120 টাকা, 100 টাকা এরকম দাম চায়। আমাদের সাধারণ ক্রেতা যারা তাদের নাগালের বাইরে সকল সবজি।
বরিশালে পোর্ট রোড বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ ভালো হওয়ায় দাম কিছুটা সহনীয়। বাজারটিতে রূপচাঁদা, কোরাল, লইট্টা সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের দেখা মিলে। সামুদ্রিক মাছের আজকের জন্য একটু চাহিদা ভালো, কারণ উৎপাদনও বেশি হয়েছে। পঞ্চগড়ে বেড়েছে গরুর মাংস, মাছ, ডিম এবং শাকসবজির দাম, তবে মুরগির দর কিছুটা কমেছে। নারায়ণগঞ্জের পাইকারি বাজারে তেল, চিনি, ডাল, ছোলা সহ নানা পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দরে। লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসাব মিলাতে পারছে না সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, সংকটের কারণে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম চড়া। জিনিসপত্রের দামটা কমছে হইলেও আপনার বাইরের পণ্য আমদানি কম। যেমন ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসতো বা বাইরের থেকে চায়না টাইনা থেকে আসতো, এটা তো আসে না, দেশি পণ্য দিয়ে চলতে আছে, তো অতএব ক্যাপচার করতে পারতেছে না। বর্তমান মানুষের যে রুজি এই টাকা দেওয়া সম্ভব না, কেননা সব জিনিসের দাম ডাবল। এই জন্য শশা কিনলাম নর্মালের 70-80 টাকা করে, 30টা শশা 70-80 টাকা। তো সংসার চালানো কষ্টকর হয়, উপার্জনের টাকায় মাসের 20 দিন চলে, 10 দিন কষ্ট হয়ে চলতো। সাপ্তাহিক ছুটির দিনে পটুয়াখালীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান ক্রেতারা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বস্তার গায়ে মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করলেও এ পর্যন্ত বাজারে তার বাস্তবায়ন নেই। সিদ্ধান্তের 2 মাস পেরিয়ে গেলেও হাতে গোনা 2-1 জন মিল মালিক আংশিক বাস্তবায়ন করছেন। প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্ব ধারাবাহিকের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। ফলে চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। গত 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও তার 2 মাস পেরিয়ে গেলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে হাতে গোনা 2-1 জন মিল মালিক আংশিকভাবে তথ্য লেখা শুরু করলেও অধিকাংশ মিল মালিকরাই বস্তায় এসব তথ্য ছাড়াই সরবরাহ করছেন চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পয়লা বৈশাখ থেকে ঠিক আছে, চাউলের যেমন নাম, চাউলের দাম এবং চাউলের তারিখ দেওয়ার কথা ছিল মিল মালিকদের, সেটা মিল মালিকরা 2 মাস পার হয়ে গেলেও সেটা কিন্তু করে নাই। রেখা তো নেই, আরো দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন হাতে গোনা 2-1 জন বাদে খাজানগরের মিলগুলোতে এখনো বস্তার গায়ে তথ্য লেখা শুরু করেননি মিল মালিকরা। তাই আগের মতোই তথ্য ছাড়াই বস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে চাল। সবে মাত্র কয়েকটা মিলের লিখিত পাচ্ছি এবং বেশিরভাগ মিলই এখনো লেখি নাই। মিনিকেটের কিছু বস্তায় ওরা দামটা লিখছে, রেটও নাই, ধানের নামও নাই। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 2 মাস পার হয়ে গেলে করছি না, এই জন্য যে আমাদের কাছে সহজ কোনো এখন পর্যন্ত আমরা পাই নাই। সাল দিলে ভালো, যে 24 সাল পার হয়ে গেল, 25 সালে চালের বস্তাটা যদি বিক্রি থাকে হয় তাহলে বলা যাবে যে চাল আপনার ডেট পার হয়ে গেছে। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে, আর কেউ কেউ এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের দাম নির্ধারণ সহ নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সরকারের বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও শতভাগ কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, এটা বিএনপির চরম মিথ্যাচারের অংশ। খালেদা জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্ত্বাবধায়ক সরকার।
বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে আদালত তাকে দণ্ড দিয়েছেন বলেও হানিফ জানান। বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ। কারণ আপনারা জানেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে, এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠনের 3 সদস্যকে কক্সবাজার থেকে আটক করেছে র্যাব। এ সময় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চৌফলদণ্ডি থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতারা একের পর এক আটকের পর আজ শাহাদাত বা শাহাদাহা নাম দিয়ে নতুন কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করতেন। কক্সবাজারে তারা ওই সংগঠনের এক নেতার সাথে পরামর্শ করতে গিয়েছিল। আটক ব্যক্তিরা হলেন জামালপুরের জাকারিয়া মণ্ডল, ভোলার বোরহান উদ্দিনের নিয়ামতুল্লাহ ও ফেনীর সোনাগাজীর মোহাম্মদ ওজায়ের। এদের মধ্যে নিয়ামত ও ওজায়ের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার ছাত্র। নতুন একটি জঙ্গি সংগঠন নাম, যার আর শাহাদা অথবা শাহাদাত, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী। আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই 3 জন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল। চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম ও আব্দুল মতিনের নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুলি করা হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে আহত হন আরও 2 জন। পরে রাতেই বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। সহকর্মী তারেক রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বৃহস্পতিবার রাত 8টা শিবগঞ্জের রানীহাটি ডিগ্রি কলেজের সামনের গুচ্ছগ্রাম এলাকা। এখানেই আড্ডা দিচ্ছিলেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন সহ 4 জন। মুহূর্তেই তাদের উপর বোমা হামলা, এতে গুরুতর আহত হয় সালাম ও মতিন। পরে তাদের চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। গুলি টুলি হওয়াতে আমরা দৌড়িয়ে যাচ্ছি, তো দেখছি যে আমাদের বাড়ির আশেপাশে এই রাস্তাতে দেখছি পাল্লে এসে দেখছি পড়ে আছে রাস্তার। এক পর্যায়ে বরাব্বাকে আপনার একাই পাশের গুলো যখন পাল্লে যেতে থাকে, আরেকজন বাঁচাইতে গেলে তাকেও গুলি মারে। অতর্কিতভাবে বোমা বিস্ফোরণ, একটা বোমা ফোটার পরেই গুলি এলোপাথারিভাবে গুলি করছে এবং বোমা মারছে। চিকিৎসক জানান, নিহতদের শরীরে ছুরিকাঘাত ও গুলির চিহ্ন রয়েছে। মাথার ঠিক পিছন দিকে একটা ইনজুরি ছিল, খুব সম্ভবত ওটা বুলেটের একটা ইনজুরি, অর্থাৎ গুলি একদিক দিয়ে ঢুকেছিল কিন্তু মাথার ভিতরে গুলিটা এখনও আছে হয়তো। আরেকটা ইনজুরি ছিল, সেটা হচ্ছে বাম হাঁটুতে, কিন্তু ওইখানে যে ইনজুরি ছিল সেক্ষেত্রে গুলিটা হয়তো একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছিল। পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। আমরা একটা চাইনিজ কুড়ালের মতো পাইলাম, সম্ভবত এটা তো কূপ দিচ্ছে, আর বাকিটা আমরা দেখতেছি আসলে কি কারণে। এখন তো সুরত খেলা আমরা করি নাই, তারপরে দেখলে বোঝা যাবে আসলে, বা ময়নাতদন্তের পর বোঝা যাবে। এদিকে বৃহস্পতিবার রাতেই বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না। প্রতিষ্ঠানটি এক কর্মচারী করা রিট পিটিশনের আদেশে বিএমডিএকে 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো দাখিলের নির্দেশ দেন আদালত। যদিও বিএমডিএ কর্তৃপক্ষ বলছে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। সহকারী মেকানিক থেকে উপসহকারী প্রকৌশলী, সিনিয়র কেটপকে জুনিয়র পদোন্নতি পেয়েছেন। দাখিল পাশ করেও পদোন্নতি পেয়ে হয়েছেন প্রকৌশলী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে এমন পদোন্নতির ঘটনা ঘটেছে নির্বাহী পরিচালক আব্দুর রশিদের হাত ধরে।
বিএমডিএর সহকারী মেকানিক নাহিদ আলীর করা রিট পিটিশনের পর এমন ঘটনা প্রকাশ্যে আসে। আমি মেকানিক হিসেবে আছি, আমার যারা জুনিয়র তাদেরকে উপসহকারী প্রকৌশলী করছি। আমি অনেকবার মানে ডিপার্টমেন্টে আবেদন করছি যে আমার যারা জুনিয়র তারা আমার মানে টপকায় প্রমোশন নিয়েছে, আমাকে দেওয়া হোক। বারবার তাগিদা দেওয়ার পরেও আমাকে প্রমোশন দেয়নি। গত 20 মে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চে শুনানি শেষে নাহিদ আলীকে পদোন্নতি ও 3 মাসের মধ্যে জনবল কাঠামো হাইকোর্টে উপস্থাপনের আদেশ দেন। মাননীয় বিচারপতি উনি যে অর্ডার দিয়েছেন সেখানে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে এবং সেই সাথে তিনি বলেছেন যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে অর্গানোগ্রাম সে অর্গানোমটা দাখিল করতে। যদিও আদালতের সেই নির্দেশনা মানছে না বিএমডিএ কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী পরিচালকের দাবি, আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমরা আদালতের সেই কপিটা আমরা পেয়েছি, আমরা আইনগতভাবে মোকাবেলা করার জন্য অলরেডি আমরা প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন ধরেই জনবল কাঠামো নিয়ে অসন্তোষ আছে বিএমডিএতে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে ইচ্ছেমতো পদোন্নতি দেয়ার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 4.6 কোটি টাকার ক্ষতি। বাগেরহাটের শরণখোলায় 20টি দোকান পুড়ে ছাই। নিত্যপণ্যের উচ্চমূল্যে পুড়ছে বাজার, বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম। এখনো 200 টাকার উপরে কাঁচামরিচ, ক্রেতাদের ক্ষোভ। এবং বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চালের বাজারে। বেপরোয়া মিল মালিকরা, কার্যক্রম চলছে, দাবি প্রশাসনের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।